আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই, সুস্থ আছেন এবং পূর্ববর্তী ভিডিওটি দেখেছেন। আজকে আমাদের কোর্সের ৭ নাম্বার পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব স্যালারি ইনকাম, হাউস রেন্ট ইনকাম এবং বিজনেস ইনকাম নিয়ে। আমাদের আগের পর্বের আলোচনা ছিল, গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। যদি এই ভিডিওটি না দেখে থাকেন কেউ, ভিডিওটি দেখে আসলে পরবর্তী আলোচনা বুঝতে সুবিধা হবে। পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আবাসিক অনাবাসিক করদাতা, ট্যাক্স রিবেট, করমুক্ত আয় এবং সারচার্জ, অতিরিক্ত কর আরোপ নিয়ে। আজকে আমরা আলোচনা করব যে বিষয়গুলো বললাম এর উপরে, এবং পাশাপাশি ট্যাক্স কম্পিউটিং বা ট্যাক্স হিসাব আমরা বেসিক সংক্ষেপ আলোচনা করব ডিটেলে যাওয়ার আগে। চলুন যাওয়া যাক আজকের আলোচনার মূল পর্বে। বেতন খাতের আয়, যেটা স্যালারি ফ্রম ইনকাম ফ্রম স্যালারি, বাংলাদেশ আয়কর আইন অনুযায়ী চাকরি বা নিয়োগ সম্পর্ক থেকে প্রাপ্ত সকল আর্থিক সুবিধা বেতন খাতে আয় হিসাবে গণ্য হবে। মোট কথা, এটা খুব সাধারণ একটা কথা, সবাই বুঝবেন। যারা চাকরি করে, চাকরি থেকে যে টাকা আসে সেটাই হচ্ছে স্যালারি ইনকাম। এই স্যালারি ইনকামের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকবে? শুধু মান্থলি যে স্যালারি পান সেটি না। আবারও একটু পরিষ্কার হবেন। স্যালারি ইনকাম মিন্স আমি প্রতি মাসে যে স্যালারি পাচ্ছি সেটি না, শুধু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বেসিক স্যালারি, বোনাস। বোনাস বলতে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। বোনাস বলতে আমরা দুই ঈদে বা বিভিন্ন পূজা পার্বণে যে টাকা পাই সেটাকে আমরা বোনাস বলি। আসলে বোনাস সেটা না। বোনাস হচ্ছে আপনার পারফরম্যান্সের উপরে কোম্পানি, অনেক কোম্পানিতে পলিসি আছে যে বছরে ১-২ বার আপনাকে প্রেরণা দেওয়ার জন্য, যেটাকে বাংলায় প্ররোচক বলে, ইনসেনটিভ, এই জাতীয় যে পুরস্কার আছে সেগুলোকে বোনাস বলে। বোনাস। আর আমরা যেগুলো বিভিন্ন উৎসবে কেন্দ্র করে পাই সেটা হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে কি? ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে অনেক সময় ভালো কোম্পানিগুলো অথবা সরকার থেকে হঠাৎ করে মুদ্রাস্ফীতি বেড়ে গেল। মুদ্রাস্ফীতি মানে জিনিসপত্রের দাম বেড়ে গেল হঠাৎ করে। বাজারে প্রত্যেকটা পণ্যের দাম বেশি, সে অবস্থায় যিনি চাকরিজীবীদের বা যে যে পেশায় আছেন তাদের সারভাইভ করা কষ্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কোম্পানি বা সরকার থেকে নির্দিষ্ট সময়কালের জন্য একটা অ্যালাউন্স দেওয়া হয় যে এই পণ্যের বাজার মূল্য যখন স্থিতিশীল না হওয়া পর্যন্ত একটা অ্যালাউন্স দেওয়া হবে বা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা দেওয়া হবে, যে ৫,০০০, ১০,০০০, আপনার যে বেতন আছে সে বেতন থাকবে, বেতনের পাশাপাশি এক্সট্রা টাকা দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত বাজারে পণ্যের দাম স্থিতিশীল হয়। এটাকে ডিয়ারনেস অ্যালাউন্স বলে। এটা থেকেও আপনাকে ট্যাক্সের আওতাভুক্ত হবে, এটাও আপনার ইনকাম। ফেস্টিভ্যাল অ্যালাউন্স, সেটা তো বললামই, বিভিন্ন ঈদ বা পূজায় যে আমাদেরকে যারা চাকরিজীবী তাদেরকে কোম্পানি থেকে বা সরকার থেকে যে টাকা দেয়া হয় সেটা হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স। ওভার টাইম, নির্দিষ্ট ঘন্টার বাইরে গিয়ে যদি কেউ কাজ করেন তার জন্য কোম্পানি যে তাকে পারিশ্রমিক দেয় সেটি হচ্ছে ওভার টাইম, অতিরিক্ত কর্মঘণ্টা। অনারিয়াম, অনারারিয়াম হচ্ছে নির্দিষ্ট সেমিনার বা বিভিন্ন বক্তৃতা বা বিভিন্ন কাজের জন্য, স্পেশাল কোনো কাজের জন্য বেতনের বাইরে গিয়ে পারফরমেন্স করলে কোম্পানি থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনি একটা টাকা পেতে পারেন, সেটাকে বলে অনারারিয়াম। লিভ এনক্যাশমেন্ট, অনেকে আছে যে বিভিন্ন কোম্পানির পলিসি
তে থাকে যে বাৎসরিক এতদিন ছুটি পাবে। কেউ হয়তো ছুটি কাটালো না, সেই ছুটির বিপরীতে তাকে যে টাকা দেয়া হয় সেটা হচ্ছে লিভ এনক্যাশমেন্ট। এমপ্লয়ার কন্ট্রিবিউশন, নির্দিষ্ট ক্ষেত্রে এমপ্লয়ার কন্ট্রিবিউশন হচ্ছে নিয়োগকর্তা বা মালিকের যে অনুদান থাকে। এটা একটা বিশেষ উদাহরণ হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে অনেক কোম্পানি আছেন যারা আপনার স্যালারি থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে নেয় এবং সেই সমপরিমাণ টাকা আবার মালিক তার নিজস্ব ফান্ড থেকে দিয়ে জমা দেয়। এটা হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এছাড়াও অনেক সময় মালিক অতিরিক্ত প্রফিট হলো বা প্রফিট অর্জনের ফলে নির্দিষ্ট ফান্ড থেকে এমপ্লয়ীদের মধ্যে একটা ফান্ড ডিস্ট্রিবিউশন করে দিল, সেটাও হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন। মোট কথা আমরা জানলাম যে স্যালারি ইনকাম কোন কোন খাত থেকে আসতে পারে এবং সেগুলো সবই হচ্ছে স্যালারি ইনকাম। এখানে একটা ছোট উদাহরণ দিলে হয় যে বেসিক স্যালারি 50,000 টাকা মাসে, হাউস রেন্ট অ্যালাউন্স 20,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স 10,000 টাকা। তাহলে আপনার মোট স্যালারি ইনকাম হচ্ছে বাৎসরিক যদি ধরি 9,60,000 টাকা। এই পুরোটা কিন্তু ট্যাক্স না, সেটা আমরা পরবর্তীতে যখন মানে ট্যাক্সেবল ইনকাম না, এর থেকে কিছু বাদ যাবে, সেটা আমরা পরবর্তীতে যখন ডিটেল আলাপ করব সেখানে দেখা যাবে। এখানে যদি একটা হিন্স দিয়ে যাই, এখানে 2,40,000 টাকা আসছে তার বাৎসরিক হাউস রেন্ট, ওই কোম্পানি যে নির্দিষ্ট কোম্পানির পলিসি অনুযায়ী। কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী আপনার যে বেসিক স্যালারি 50,000 টাকা, 50,000 টাকার 50% মিনস 25,000 টাকা আপনি হাউস রেন্ট হিসাবে কনসিডার পাবেন এবং ট্যাক্সের বাইরে থাকবে, ট্যাক্সের আওতাভুক্ত হবে না। তাহলে আপনার এখানে 3 লক্ষ টাকা পর্যন্ত হাউস রেন্ট যদি কোম্পানি দিত, এই 3 লক্ষ টাকা বাদ থাকতো। পাশাপাশি মেডিকেল অ্যালাউন্স কোম্পানি থেকে দিয়েছে আপনাকে 1,20,000 টাকা, মানে 20,000 টাকা মাসে। এটা আপনার বেসিক স্যালারির 10% হচ্ছে কোম্পানি থেকে অ্যালাউ করা হয়। সেই ক্ষেত্রে আপনি এখানে যেটা, এই যে 1,20,000 টাকা, এখানে 60,000 টাকা ছাড় পাবেন, কারণ কোম্পানি থেকে 10% দেওয়া হয়। এখানে ক্যালকুলেশন অনুযায়ী কোম্পানি আপনাকে 20,000 টাকা 20% ধরে মেডিকেল অ্যালাউন্স দেখাইছে গভর্নমেন্টকে। এখন সেখানে আপনি 60,000 টাকা ছাড় পাবেন। 60,000 টাকা আপনার এই যে বেসিক স্যালারি 6 লক্ষ টাকার সাথে 6,60,000 টাকার উপরে আপনার মূলত ট্যাক্সেবল ইনকাম, যেটার উপরে আপনার ট্যাক্স ধার্য হবে। এখান থেকে প্রশ্ন কি আসতে পারে? এখান থেকে প্রশ্ন আসতে পারে স্যালারি ইনকাম বলতে কি বোঝায়। আমরা সেখানে লিখে দিব চাকরি বা নিয়োগের মাধ্যমে প্রাপ্ত নগদ বা অনগদ আর্থিক সুবিধাসমূহ স্যালারি ইনকাম বলে। এখানে আবার বলে রাখি যে এই আজকের যে আলোচনা, এটা পিডিএফ আকারে লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে দেখে নেবেন, তাহলে রিভিশনটা ভালো হবে। হাউস প্রপার্টি ইনকাম, হাউস প্রপার্টি ইনকাম তো আমরা আগে আলোচনা করেছি। এর মধ্যে পড়বে বাড়ি ভাড়া, দোকান ভাড়া, অফিস স্পেস ভাড়া, কমার্শিয়াল স্পেস, সবকিছুই হচ্ছে হাউস প্রপার্টি ইনকাম। এই হাউস প্রপার্টি ইনকাম, সাপোজ মান্থলি 30,000 টাকা রেন্ট আসছে, ভাড়া আসছে, বাৎসরিক রেন্ট আসছে 3,60,000 টাকা, তার মানে অলরেডি আপনি ট্যাক্সের আওতায় চলে আসেন যদি জেনারেল ট্যাক্স পেয়ার হয়ে থাকেন। অ্যালাওয়েবল ডিডাকশন হচ্ছে আপনার হাউসের যদি কোনো রিপেয়ার প্রয়োজন হয়, ইলেকট্রিসিটি বা কোনো ফাউন্ডেশনগত কোনো রিপেয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে সেটার ডকুমেন্টস রাখতে হবে এবং গভর্নমেন্টকে দেখাতে হবে যে এখানে আমি যে ইনকাম করেছি 3,60,000 টাকা বছরে, আমার বছরে হাউস রিপেয়ার করতে বা ওই দোকান স্পেস রিপেয়ার করতে আমার এত টাকা খরচ হয়েছে। সেক্ষেত্রে গভর্নমেন্ট অ্যানুয়াল রেন্ট থেকে আপনার
অ্যালাউয়েবল ডিডাকশন, আপনি পুরো যা দেখাবেন তাই ডিডাকশন হবে না, তারও একটা লিমিট আছে। সেই অনুযায়ী, পলিসি অনুযায়ী আপনি সেটা ডিডাকশন করতে পারবেন। নেট ট্যাক্সেবল হাউস প্রপার্টি ইনকাম হলো কি 3,60,000 টাকা থেকে আপনি অনুমোদিত, যেটা গভর্নমেন্ট অ্যালাউ করে সেখান থেকে ডিডাকশন হলে বাকি যে টাকাটা আসবে তার উপরে আপনি হাউস রেন্ট, হাউস প্রপার্টি ইনকাম দেখাবেন। এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, হাউস প্রপার্টি ইনকাম কিভাবে নির্ধারণ করা হয়? স্থাবর সম্পত্তি হতে প্রাপ্ত মোট ভাড়া আয় হতে অনুমোদিত ব্যয় বাদ দিয়ে ট্যাক্সেবল ইনকাম নির্ধারণ করা হয়। বিজনেস ইনকাম, আমরা তো, এটা তো স্বাভাবিক কথা। ব্যবসা বা পেশা হতে প্রাপ্ত লাভ, যে বিজনেস করছে তার বিজনেস থেকে যে প্রফিট, সেটাই হচ্ছে তার ইনকাম ফ্রম বিজনেস। বিজনেস ইনকাম নির্ধারণে বিবেচ্য হচ্ছে গ্রোস প্রফিট কত। গ্রোস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স, গ্রোস প্রফিট থেকে উৎপাদন কস্ট বাদ বা পণ্যের কস্ট বাদ দিলে, রেভিনিউ থেকে যত বিক্রি হয়েছে সেখান থেকে যদি আমি পণ্য সংক্রান্ত যে খরচ সেগুলো বাদ দেই, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট থেকে বাদ যাবে কি, অপারেটিং এক্সপেন্স, অফিস বা ফ্যাক্টরি পরিচালনার জন্য যে ধরনের অপারেটিং ব্যয় আছে সেগুলো বাদ যাবে। এরপরে বাদ যাবে ডেপ্রিসিয়েশন, অবচয়, অপচয় না অবচয়। এখানে একটা জিনিস, আমরা আমরা যেহেতু এখানে যারা পার্টিসিপেট করবেন বেশিরভাগই হচ্ছেন বিজনেস ব্যাকগ্রাউন্ড, তারপরেও বলে রাখি, এখানে আমরা যখন কোনো আম, মূলধনী বা অ্যাসেটের উপরে যে ব্যয় হবে, আম, জীবনকাল হ্রাস পাওয়ার যে ব্যয়, সেটা হচ্ছে অবচয়। আর আমরা ব্যক্তিগত যে খরচ বা অতিরিক্ত খরচ করি সেটাকে বলা হয় অপচয়। এই ডেপ্রিসিয়েশন থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস হবে আপনার স্থায়ী সম্পত্তির, একটা সম্পত্তি, আপনি একটা মেশিন, একটা কম্পিউটার, যাই হোক, এটা তো আর আজীবন চলবে না, এটার যে লাইফ শেষ হচ্ছে ধীরে ধীরে, এটার আপনি একটা নির্দিষ্ট বছরের মধ্যে সেটা শেষ করছেন, সেটা আপনি প্রতি মাসে এবং বাৎসরিক সেটা কেটে রাখবেন। এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। যে আমি একটা কম্পিউটার কিনলাম, এই কম্পিউটার 10 বছর চলবে, 10 বছরের মধ্যে, তাহলে আমি কম্পিউটারের দাম যদি হয় 10 লক্ষ টাকা, তাহলে আমার প্রতি বছর 1 লক্ষ টাকা মাইনাস হবে। এই 1 লক্ষ টাকা আমি আমার গ্রস প্রফিট থেকে মাইনাস করব। এরপরে হচ্ছে ব্যাড ডেট। ব্যাড ডেট হচ্ছে কুরিন। কুরিন হচ্ছে অনেক পাওনাদার আছেন, সরি দেনাদার আছেন, যারা টাকা তাদের থেকে আর উঠানোর সম্ভাবনা নাই এবং মোট কথা টাকা মেরে দিয়েছেন, এ ধরনের বা এই ধরনের যদি কোনো হিসাব থাকে সেটাও মাইনাস হবে। কারণ গভর্নমেন্ট চায় না আপনার উপরে চাপিয়ে দিয়ে আপনি নিঃস্ব হয়ে যান, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো মাইনাস হবে। এখানে অ্যালাউয়েবল এক্সপেন্স, যেটা আমরা অপারেটিং এক্সপেন্স দেখাইছি, অপারেটিং এক্সপেন্সের মধ্যে আবার দুইটা ভাগ আছে, অ্যালাউয়েবল এক্সপেন্স, ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্স। অ্যালাউয়েবল, গ্রহণযোগ্য ব্যয় কোনগুলো, যে ব্যয় ব্যবসার স্বার্থে করা হয়েছে। আপনি বাইরে গিয়ে চা খাইলেন বা ব্যক্তিগত কোনো খরচ করলেন, সেটা অ্যালাউয়েবল এক্সপেন্স না, ব্যবসায়িক খরচ হতে হবে, যেমন অফিসের ভাড়া, স্যালারি, এমপ্লয়ীদের ইলেকট্রিসিটি বিল, ট্রান্সপোর্ট, অডিট ফি ইত্যাদি। ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্স কি, যে ব্যয় ট্যাক্সে ধরা যায় না। পার্সোনাল এক্সপেন্স, ব্যক্তিগত খরচ, ইনকাম ট্যাক্স পেড করছেন, সেটা আপনি ইনকামের উপরে পেড করছেন, সেটা অফিসের কোনো ব্যয় না, দেখাতে পারবেন না। পেনাল্টি, কোনো জায়গায় আপনার অন্যায়ের জন্য আপনি যেটা বলে অর্থদণ্ড দিয়েছেন, পেনাল্টি দিয়েছেন, সেটা দেখাতে পারবেন না। ইলিগেল পেমেন্ট, ইলিগেল পেমেন্ট মিন্স কোথাও ঘুষ বা এই ধরনের কিছু দিলেন কাজ উদ্ধার করার জন্য, সেটাও আপনার গভর্নমেন্টকে দেখাতে পারবেন না। লিখিত প্রশ্ন, এখান থেকে কি আসতে পারে, অ্যালাউয়েবল এক্সপেন্স ও ডিসঅ্যালাউয়েবল এক্সপেন্সের পার্থক্য কি হতে পারে?
ডেপ্রিসিয়েশনের এখানে একটা সহজ উদাহরণ আমরা অলরেডি আলাপ করেছি, যদিও ব্যবসায় ব্যবহৃত স্থায়ী সম্পদের মূল্য হ্রাসকে ডেপ্রিসিয়েশন বলে। স্থায়ী সম্পদের মূল্য হ্রাস, উদাহরণ কম্পিউটার পারচেস 1,00,000 টাকা, যদি ডেপ্রিসিয়েশন রেট হয় 20%, তাহলে ডেপ্রিসিয়েশন হবে কি 20,000 টাকা। ট্যাক্স কম্পিউটেশন এখানে একটা জাস্ট একটা বেসিক হিন্ট দিয়ে যাই। ধরা যাক স্যালারি 6,00,000 টাকা আসছে, হাউস প্রপার্টি থেকে পেয়েছেন। অনেকের মাল্টি সোর্স থেকে ইনকাম হয়, আবার অনেকে শুধু একটা সোর্সই থাকে, শুধু স্যালারি থেকে ইনকাম হয়। স্যালারি 6,00,000 টাকা, হাউস প্রপার্টি থেকে আসছে তার 2,00,000 টাকা, বিজনেস ইনকাম থেকে 3,00,000 টাকা, টোটাল ইনকাম 11,00,000 টাকা। ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর নির্ণয় করতে হয়। ট্যাক্স স্ল্যাব হচ্ছে, স্ল্যাব তো আমরা জানি একটা নির্দিষ্ট অংশ, যেটা একটা সহজ উদাহরণ দিলে আমরা অনেক সময় দেখব যে ড্রেনের উপরে চাকতি বসানো হয়, ওই চাকতির উপরে চাকতি বসিয়ে সেটাকে ফুটপাত তৈরি করা হয়। এটাই হচ্ছে এক স্ল্যাব। স্ল্যাব মানে অংশ, যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট, ইনকামের কোন লিমিট থেকে কোন লিমিটে গেলে আপনি কোন আওতায়, কত পার্সেন্টের আওতায় আসবেন, এটাই হচ্ছে স্ল্যাব। এখানে স্ল্যাব অনুযায়ী ট্যাক্স হিসাব করে ফিন্যান্স অ্যাক্ট অনুযায়ী, এই অংশে ফিন্যান্স অ্যাক্ট আরো বিস্তারিত আসবে। পূর্ববর্তী পরীক্ষার প্রশ্ন অনুযায়ী একটা উদাহরণ, একজন ব্যক্তির স্যালারি ইনকাম 6,00,000 টাকা এবং বিজনেস ইনকাম 4,00,000 টাকা। টোটাল ইনকাম কত? 10,00,000 টাকা। বড় কঠিন প্রশ্ন আসবে না। সো এখানে আমরা জাস্ট একটু ট্রিকি প্রশ্ন আসবে। অনেক সময় অনেক সহজ প্রশ্ন দিয়ে স্টুডেন্টকে পরীক্ষা করা হয়। এখানে পরীক্ষার জন্য শর্ট নোট, স্যালারি থেকে প্রায়ই প্রশ্ন আসে, হাউস প্রপার্টি ক্যালকুলেশনে আসে। সরাসরি না আসলেও স্যালারি থেকে সরাসরি প্রশ্ন আসতে পারে, স্যালারি ইনকাম কি, বা স্যালারি ইনকামের ব্যাখ্যা দাও। হাউস প্রপার্টি এটা সরাসরি না আসলেও এটা ক্যালকুলেশন যখন করতে বলবে তখন আসবে। বিজনেস এক্সপেন্স, এটা রিটেন আসবে। এমসিকিউ আসতেও পারে, না আসতে পারে, আমরা অ্যাডভান্স থাকতেছি, যেহেতু পরীক্ষার ধরন চেঞ্জ হতে পারে। আগে 100 মার্কসের আসতো রিটেন, এখন 80 মার্কসের রিটেন, 20%, 20 মার্ক ভাইবা, চেঞ্জ হতে পারে। ডেপ্রিসিয়েশন এটা আসবেই, ধরে নিতে পারেন, অবচয় যেটা ডেপ্রিসিয়েশন। সো এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। শর্ট নোটগুলো আমরা মনে রাখবো, শর্ট নোটগুলো মনে রাখলে এটা অ্যান্সার করতে সুবিধা হবে, অনেক পুরো উত্তর মুখস্থ করার দরকার নেই। আজকের ভিডিও আর আমরা বাড়াবো না, আমাদের পরবর্তী টপিক থাকবে কৃষি আয়, মূলধনী মুনাফা, এর পাশাপাশি কিছু আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা আমরা করব। ততক্ষণ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আবারও বলে রাখছি যে আমাদের আজকের যে আলোচনার বিষয়গুলো, এটা পিডিএফ আকারে ডেসক্রিপশন লিংক দেয়া থাকবে, যদি কেউ কালেক্ট করতে চান ওখান থেকে কালেক্ট করে নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।